এইরকম যে তিনি জানতেন সেটা বাংলাদেশে হবে না, কিন্তু কোথাও একটা নজর ঘোরাতে তিনি বাংলাদেশের কথা উল্লেখ করিয়েছিলেন, ব্যাপারটা এইরকম নয় তো? আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, আমি মনে করি যে ওয়াকারুজ্জামান মনে হয় না যে এখনো পর্যন্ত এই পর্যায়ে এসছে যে তিনি ভারতের উপর একটা আক্রমণ হতে পারে এটা জানার পরেও তিনি গোপন করবেন এটা তিনি, বিকজ এগুলো তো আন্তরাষ্ট্রীয় আলাপগুলো হয়, মানে সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে এগুলো তো সাধারণত মানে খুবই কমন একটা ফিচার যে গোয়েন্দা তথ্য আদান প্রদান যদি আন্তরাষ্ট্রীয় কোনো ধরনের প্রবলেম হয়। তো আমি আসলে যেইভাবে সেনাবাহিনীটার, আমি পুরো সেনাবাহিনীকে যখন সেনাবাহিনী নিয়ে কথা বলি তখন আসলে পুরো সেনাবাহিনী নিয়ে কথা বলি না, আসলে পার্টিকুলার কিছু জায়গা তো সেনাবাহিনী নিজে এক্সপেরিয়েন্স করছে, খুবই একটা স্টাম্বল, তারা হোঁচট খেয়ে যাচ্ছে যে তাদের অনেক অফিসাররা এমন সব আচরণ করেছে। বিশেষ করে ফয়জুর রহমানের কথা তো আমি আপনাকে বলতেই পারি যে তার আচরণগুলো তো একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। আপনি দেখেছেন যে এর আগে আমি নাম ধরে ধরে বলেছি যে কারা কারা বাংলাদেশে এসেছে, কোন কোন অফিসাররা বাংলাদেশে আপনার এই আইএসআই এর অফিসার গুলো এসেছে। আপনি চাইলে সেগুলো আমি আবার পাঠ করে আপনাকে শোনাতে পারি, কিন্তু মুশকিলের যে জায়গাটা হচ্ছে যে এই যে পাকিস্তানি করণ, সে আপনি বুঝতে পারছেন যে আমাদের যে কমান্ডো প্যারা কমান্ডো যেই ট্রেনিং সেন্টারটা আছে ওয়ান অফ দা, সেটা হচ্ছে যে আপনি জানেন সেটা আমাদের সিলেট ক্যান্টনমেন্টে। হ্যাঁ, আমাদের যে কমান্ডোরা যেখানে ট্রেনিং নেয় এটা হচ্ছে সিলেটে। এই সিলেটে আপনার আইএসআই এর অফিস হয়েছে, ডিজিএফআই এর নাকের ডগাতে ডিজিএফআই এর অফিস হচ্ছে কচুক্ষেতে। এই কচুক্ষেতে তাদের বিশাল 14 তলা অফিসের ডান দিকে আপনার এই যে জঙ্গি জিয়া, সে এখানে অবস্থান করত। এখন হয়তো বা সে সরে গেছে সেখান থেকে, কিন্তু আমি যখন এগুলো বলছিলাম তখন সে সেখানে অবস্থান করেছে। এবং আমি নিশ্চিত না হয়ে এত বড় একটা তথ্য আমি তখন আপনাদেরকে দিয়েছিলাম। আমি কিভাবে দিয়েছিলাম সেটাও আমি আপনাকে বলি। দেখেন, সেনাবাহিনীর অভ্যন্তরে বা পুলিশের অভ্যন্তরে, বিজিবি বলেন, র্যাবের অভ্যন্তরে পলিটিক্যাল নানান ধরনের মতাদর্শের মানুষ থাকে। সেই মানুষগুলো যখন দেখতে পায় যে বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে, উচ্ছন্নে যাচ্ছে এবং একটা বাহিনীতে থেকে তারা নিজেরা কিছু বলতে পারছে না, তখন তাদের আশ্রয় কারা হয়? তখন তাদের আশ্রয় হই আমরা যারা প্রকাশ্যে বলি, লয়ার্স, সাংবাদিক, ইনভেস্টিগেটর, আপনার সিটিজেন জার্নালিজম যারা করি, কথা বলি, তারা আমাদের কাছে এসে বলে যে দাদা আমরা আর পারছি না, এটাকে আমরা ঠেকাতে পারবো না, প্লিজ এই হচ্ছে তথ্য, এই হচ্ছে ছবি, এই হচ্ছে ঘটনা, আপনি প্লিজ এগুলা পাবলিশ করে দেন। কারণ তারা তো, দেশটা তো তাদেরও, তো সেই সব সূত্র ধরে পায়। এখন তারা আমি তাদেরকে বলেছিলাম আচ্ছা ডিজিএফআই অফিসের কোন দিকে? তখন বলেছে যে ডিজিএফআই অফিসটার উল্টা দিকে, মানে সাইড দিয়ে কিছু খাবার দোকান আছে, তার পেছনে আপনার বেশ কলোনি, মানে ওইখানে বেশ কিছু উঁচুতলার বিল্ডিং হয়েছে, ওইখানে একটা বিল্ডিং তিনি আমাকে বলেছে যেটার 10 বা 12 তলা এরকম আমাকে বলেছে যে সে সেখানে থাকে। 10-12 তলা না, সরি, আমার মনে হয় সেখানকার, আমি দেখলে বলতে পারবো, আমাকে এক্স্যাক্টলি ঠিকানাটা সহ দিয়েছিল তখন। আচ্ছা, তো আলটিমেটলি যেটা হচ্ছে, এখন একে কে আপনার আশ্রয় প্রশ্রয় দিয়েছে? এই যে এই জঙ্গিদের, এই লস্করি তৈবা বলেন বা আনসারুল্লাহ বাংলার, সে হচ্ছে রনক জাহান নামে, যেই এখন যশোরের এসপি হিসেবে যেই মহিলাটাকে পুলিশের প্রধান হিসেবে আপনার ট্রান্সফার করা হয়েছে। এই যে আমি আজকে প্রোগ্রামে এই কথাটা বলছি, রনকের কথা, রনকের হাজবেন্ড হচ্ছে অন্যতম জঙ্গি বাংলাদেশের আপনার এই সৈয়দ জিয়াউল হক, এবং ডিজিএফআই অফিসের পাশে এই ঘাঁটি গেড়ে বসেছে। সুতরাং এগুলো তো আমাদের জন্য খুবই দুঃখজনক। তো ওয়াকারুজ্জামান সাহেবের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দিয়েছে, এই তৎপরতা চোখে পড়েছে। এখন আমরা ঠিক এই জায়গাটা, দাদা আপনি যদি আমাদের সঙ্গে একটু থাকেন, আমরা এই জায়গাটাতে একটু আলোচনায় আসবো যে কেন এটাকে প্রশ্রয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি তো সেনা প্রধান, কোথাও কি পাকিস্তানকে সন্তুষ্ট করে নিজের চেয়ারটাকে আরো সুরক্ষিত করতে চাইছেন? প্রেসিডেন্ট হবার পদক্ষেপ কি এটাই? না হলে তিনি কেন এগুলোকে প্রশ্রয় দেবেন? যে তিনি তো এগুলো জানতেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে। আপনার কাছে যে রিপোর্টের কথা আপনি বলছেন যে বাংলাদেশের একটা গোয়েন্দা রিপোর্ট, সেখানে
বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে একটা ইসলামী জেহাদিরা একটা আক্রমণ শানাতে পারেন, কিন্তু তারপরেও তিনি কেন এর বিরুদ্ধে কিছু বললেন না, বা কেন তিনি এটা নিয়ে আরো বৃহৎ পরিসরে অভিযোগ জানালেন না? কোথাও কি এটা মনে হয় যে পাকিস্তানকে সাপোর্ট দিলে তার বিশাল লাভ? আমি আপনাকে অনেকবার এই প্রোগ্রামে আরেকটা কথা বলেছি, অনেক কথার মধ্যে আরেকটা কথা আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন। সেটা হচ্ছে যে 5ই অগস্টের পরে সে একটা ঘটনা ঘটিয়েছে। 5ই অগস্টের পরে সেটা ঘটনা ঘটিয়েছে। আমি বারবারই বলেছি এইটা আমি বলবো এক সময় আমি বলবো, আমি আজও সেটা বলবো না। শুধু এতটুকু আপনি জেনে রাখেন, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তরে একজন দেশপ্রেমিক বাংলাদেশী হিসেবে আমার উচিত ছিল এটা বলা যে না আমাদের সেনা প্রধান এটা, কিন্তু আমি এটাতে চুপ থাকার নীতি অবলম্বন করব। কোনোদিন সময় আসবে আমি হয়তো এই প্রোগ্রামে অনেকগুলো কথা বলবো, মানে এক্স্যাক্টলি আপনার কথাতে আমি হ্যাঁও বলবো না, আমি আপনার কথাতে নাও বলবো না, আমি চুপ থাকবো। কিন্তু আমার এবং আমি যেই কথাটা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। আমি আপনাকে কয়েকটা ঘটনা একটু বলি, আমি নিশ্চিত ইন্দিরাজি আপনি এটাকে একটু মেলাবার চেষ্টা করবেন। আমাদের কাছে প্রথম ক্লুটা কি? প্রথম ক্লু হচ্ছে ওয়াকারুজ্জামান নিজে একটি সেনা অফিসারদের একটি মিটিং এ বলেছেন যে একটা ইসলামিস্ট টেরোরিস্টদের একটা অ্যাটাক বাংলাদেশ শব্দটা আমি উচ্চারণ করব না, অ্যাটাক হতে পারে, সবাইকে ভিজিলেন্ট থাকতে বলছেন। উনার কাছে তথ্য ছিল, উপাত্ত ছিল। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে এই যে ইসলামিক টেরোরিস্টদের কথা বলছে, হু আর দে? আনসার আল ইসলামের কথা বলছে, লস্করি তৈবার কথা বলছে, যেটাই হোক না কেন তিনি এই তথ্যটার ঠিক কোন লেভেল পর্যন্ত পেয়েছেন, সেখানে ভারতের ব্যাপারে বলা হয়েছিল কিনা, পাকিস্তানের তৎপরতার কথা বলা হয়েছিল কিনা। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার আমি সাধারণ মানুষের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আইএসআই একটা বড় ধরনের তৎপরতা করেছে। তারা যেটা করেছে আপনি খেয়াল করে দেখবেন 5ই অগস্টের পর হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম এবং ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য জোট বলবো না, চরমোনাই পীরের যে পার্টিটা আছে, ইসলামী ঐক্য জোটই তো মনে হয়, আমি নামটা শিওর না তাদের পার্টির, হাত পাখা যাদের মার্কা, এই তিনটা পার্টিকে একত্রিত করবার একটা চেষ্টা করা হয় এবং এই চেষ্টার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় পাকিস্তানের অ্যাম্বাসেডর সৈয়দ আহমেদ মারুফকে। মাথায় রাখবেন। এখন আপনি আমাকে বলুন, পাকিস্তানের একটা অ্যাম্বাসেডর এই তিনটা রাজনৈতিক দল, এদের মধ্যে হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নয়, তাহলে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং চরমোনাই পীরের যেই পার্টি আছে, এই তিনটাকে একত্রিত করবার এই ক্ষমতা মারুফকে কে দিয়েছে? বাংলাদেশের অথরিটি যদি সেইখানে বেঁকে বসত,